নিউজ এট 9 শুরু করব গুরুত্বপূর্ণ খবর। শুরুতে আরজিকর কাণ্ড, কারণ আরজিকর মামলায় বড় পদক্ষেপ। নতুন করে খড়দহ থানায় দায়ের এফআইআর। ব্যারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠন বিশেষ কমিটি, তদন্ত কমিটি। কেন্দ্রে উঠে এসেছে দেহ সৎকার প্রক্রিয়া। ঘটনার দিন কেন তড়িঘড়ি মৃতদেহ দাহ করা হচ্ছিল সে প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা। মৃতদেহ দাহের ক্ষেত্রে একাধিক অনিয়ম হচ্ছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী রেজিস্ট্রারের দাহের সিরিয়াল নম্বর 3 থেকে 1 নম্বর করা হলো। মৃতদেহ দাহের খরচ পরিবারের থেকে দেওয়া হয়নি কেন? পরিবারের কোনো সদস্যের সই বা নেওয়া হচ্ছিল কিনা খতিয়ে দেখা হবে। পানিহাটিতে তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার কারণ হচ্ছে আবারও নতুন করে আরজিকর মামলা যে ফাইলস ওপেন হচ্ছে, মুখ্যমন্ত্রী বারবার বলছেন। বিষয় হচ্ছে প্রাক্তন বিধায়ক জুড়ে নির্মল ঘোষ, আরও অনেক জনের নামে, একেবারে 3 জনের নামে স্বতঃপ্রণীত মামলা রুজু। কি কি বিষয়গুলো আবার নতুন করে সামনে আসতে শুরু করেছে? দেখো, গত 9 তারিখ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই কাদম্বিনী স্মরণ সভায় এসে ঘোষণা করেছিলেন যে এখনো পর্যন্ত একটি ঘটনা যেটা সিবিআইয়ের অধীনে নেই, সেটা হচ্ছে যে এই কাদম্বিনীর দেহ তড়িঘড়ি দাহ করার যে প্রক্রিয়া, এর পেছনেও কিন্তু ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল। তথ্য প্রমাণ লোপাটের একটা ষড়যন্ত্র ছিল, যার দাহ করার তালিকায় শ্মশানঘাটে 3 নম্বরে ছিল, সেখান থেকে 1 নম্বরে এনে তড়িঘড়ি এই দাহ করার পেছনে যাদের ভূমিকা ছিল তার মধ্যে হচ্ছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর সোমনাথ দে এবং নির্মল ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জি। এই 3 জনের নামে রাজ্য সরকার নতুন করে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত করবে। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই তারপর পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণীতভাবে এই 3 জনের নামে একটা এফআইআর রুজু হয়েছে। সেই এফআইআর রুজু হওয়ার পরেই কিন্তু আবার নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির এদের খোঁজ কিন্তু শুরু হয়। কিন্তু আমি যে এই মুহূর্তে আজকে ধরো গতকালকে এফআইআর হওয়ার পর আজকে আমি তার বাড়িতে রয়েছি, এখনো পর্যন্ত তার বাড়ির সামনে থেকে তার কোনো খোঁজ পাইনি। কিছুক্ষণ আগে নির্মল ঘোষের পুত্রবধূ তিনি বাড়ি থেকে বের হন, তিনিও কিন্তু তার শ্বশুরমশাই বাড়িতে রয়েছেন কিনা এই বিষয়ে কোনো সঠিক জবাব তিনি দেননি এবং তিনি যেটা বলেন যে এই বিষয় নিয়ে তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে এবং আদৌ তিনি বাড়িতে রয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য তার পুত্রবধূ না করেই বেরিয়ে যান। এবং যিনি একজন পরিচারিকা রয়েছেন তিনিও জানালেন যে তিনি বাড়িতে রয়েছেন কিনা বলতে পারবেন না। এই সেই বাড়ি, যে বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছে, আমি আরও একবার ভেতর মানে কলিং বেল রয়েছে তুমি দেখতে পাচ্ছ একেবারে গেটের সামনে, আমি কলিং বেল দিয়ে নির্মলবাবুর সঙ্গে যোগাযোগ করার একটু চেষ্টা করব। নির্মলবাবু আছেন বাড়িতে? একটু আসবেন, একটু সামনে আসবেন, বাড়িতে কেউ আছেন? আমরা দেখতে পাচ্ছি বাড়িতে মানুষের যাতায়াত করছে ওপর থেকে, কিন্তু সামনে আসছে না, একটা জানলা খোলাও রয়েছে, আমরা সেখান থেকে দেখার চেষ্টা করছি। নির্মলবাবু, একটু বাড়ি দেখা করা যাবে আপনার সঙ্গে? আপনার বিরুদ্ধে নতুন করে যে এফআইআরটা হয়েছে সেই বিষয়ে কথা বলতে চাই নির্মলবাবু। ডাক্তারি ছাত্রীর তড়িঘড়ি দেহকে দাহ করার পেছনে আপনার মূল ষড়যন্ত্র ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আপনার বক্তব্য কি এটা জানতে আপনার বাড়িতে আসা? আপনার বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে নির্মলবাবু। বাড়ির ভেতরে কে আছেন একটু কথা বলা যাবে আপনাদের সঙ্গে? এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? দেখো, বাড়ির ভেতরে তো মানুষজন রয়েছে সেটা স্পষ্ট, কারণ হচ্ছে কলিং বেল বাজছে ভেতর থেকে। আমরা কলাপসিবল যে গেট, সেই গেট ভেতর থেকে দেখো লক করা রয়েছে এবং ভেতরের ঘর খোলা রয়েছে। পেপার সকালবেলা যে পেপারওয়ালা তারা পেপার দিয়ে গিয়েছে। অন্যদিকে বাড়ির থেকে যারা মানে ফুল দিতে আসেন তারাও কিন্তু এসছিলেন, কিন্তু ভেতর থেকে এই মুহূর্তে কোনো সাড়া শব্দ আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমি আরও একবার চেষ্টা করব কলিং বেল। দেখো, একটু আগে তোমাকে কলিং বেলের শব্দ শুনতে পাচ্ছিলে, এই মুহূর্তে দেখো কলিং বেল দিচ্ছি কিন্তু ভেতর থেকে আর কোনো আওয়াজ নেই, কলিং বেলেরও আওয়াজ নেই। মানে কলিং বেল আওয়াজ দেওয়ার জন্য যে ভেতর থেকে যে ইলেকট্রিক লাইন থাকে সেটা কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, মানে সেই সুইচ অফ করে দেওয়া হয়েছে, যার ফলে
তার বাড়ির ভেতরে যে কলিং বেল সেটা কিন্তু বাজার শব্দটা আমরা আর পাচ্ছি না, ফলে বাইরে থেকে যে কলিং বেল দিয়ে তাদেরকে ডাকবো সেই ডাকার অপশনটুকু বন্ধ করে দেওয়া হলো ভেতর থেকে, ফলে কোনোভাবেই তারা সামনে আসতে যে চাইছেন না, এরকম একটা মারাত্মক অভিযোগ যেটা নতুন সরকার করেছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এইভাবে এই ডাক্তারি ছাত্র কাদম্বিনীর দেহ তড়িঘড়ি দাহ করার পেছনে এই নির্মল ঘোষ তিনি একজন মূল ষড়যন্ত্রকারী, যে কারণে তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বাড়ির সামনে এসে তার কোনো দেখা পাওয়া যাচ্ছে না, ভেতর থেকে কেউ বেরিয়ে আসছেন না। বাড়ির সামনে দেখো তাদের ব্যবহৃত গাড়িগুলো রাখা রয়েছে, গাড়িগুলো দীর্ঘদিন ধরে কোনো ইউজ হচ্ছে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এমনকি গাড়ি কোনো পরিষ্কার করা হচ্ছে না, গাড়িতে ধুলো আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। এইদিকে স্করপিও, যেটা কিন্তু নির্মলবাবু তিনি নিজে ব্যবহার করতেন, সেই গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম বাড়ির সামনে তিনটে গাড়ি রাখা থাকা সত্ত্বেও তার পুত্রবধূকে টোটোই করে যেতে, ফলে তাদের ব্যবহৃত গাড়ি তারা কিন্তু কোনো ব্যবহার করছেন না, সেটাও কিন্তু স্পষ্ট। সামনে এখানে বাজার রয়েছে, স্থানীয় মানুষজন প্রচুর যাতায়াত করেন। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা শেষ পর্যন্ত দেখেছে। নির্মলবাবুকে দেখেছেন? না না, হ্যাঁ, কতদিন ধরে দেখছেন না? আমি দেখিনি, আমি আসি নাই বাজারে এলে দেখা যাচ্ছে না? না। আচ্ছা, এখানে অনেকে বাজারে বসেন, আপনারা তো রেগুলার বাজারে বসেন, তো আপনারা নির্মলবাবুকে দেখছেন? না, আমি দেখিনি। দেখেন না? আপনারা দেখছেন বাজারে তো বসেন, নির্মলবাবুকে দেখা গেছে? না না বাড়ি থেকে বেরোতে দেখছেন না? না 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 অন্যান্য লোকেদের দেখা যাচ্ছে? তাও দেখিনি। আপনারা তো একটু কথা বলি না, আপনি তো লোকাল, নির্মলবাবুকে দেখছেন বাড়িতে? না দেখিনি। কতদিন ধরে দেখছেন? মাসখানেক তো মতো। বাড়িতে আছে কি না সেটাও জানা যাচ্ছে না না। এই নির্মলবাবুর বিরুদ্ধে নতুন করে যে এফআইআরটা হলো, যে ওই ডাক্তারি ছাত্রীর দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে, নতুন সরকার এফআইআর করেছে, এর বিষয়ে কি বলবেন? সঠিক সিদ্ধান্ত? এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, এইটুকুই। নির্মলবাবুকে দেখা যাচ্ছে না। আমি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা এখানে বাজার করতে এখানে থাকেন। আপনারা নির্মলবাবুকে দেখতে পাচ্ছেন? না, আমি থাকি না, আমি খড়দা থাকি, আমি বাজারে এসছেন, বাজারে তো আছেন, আপনারা দেখছেন নির্মলবাবুকে? না, দেখা যায়নি, দেখা যায়নি, দেখা যায়নি না? না। কতদিন ধরে দেখতে পাচ্ছেন না? তো অনেক করে নিয়ে দেখছি। অনেকদিন ধরেই বাড়ির অন্যান্য লোকেদের দেখা গেলেও নির্মলবাবুকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, অন্যান্য লোকেদের দেখা গেলেও নির্মলবাবুকে দেখা যাচ্ছে না, এটা কিন্তু দেখছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, নির্মলবাবুকে দেখতে পাচ্ছেন? না, আমি জানি না ঠিক। অনেকদিন ধরে মানে যারা এখানে বাজারে আসা যাওয়া করেন বা বাজারে এখানে বসেন, বিশেষ করে বিক্রেতারা, নির্মলবাবুকে দেখছেন? না, দেখাই যাচ্ছে না। কতদিন ধরে দেখা যাচ্ছে না? তো 1.5-2 মাস হয়ে গেল। 1-2 মাস। আর এলাকায় এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, বাড়ির অন্যান্য লোকেদের দেখা যাচ্ছে? কাউকে এখানে দেখা যায় না। তুমি দেখেছো? আমি আর একজন বিক্রেতা রয়েছে, তার সঙ্গে কথা। এখানে তো বাজারে বসেন, আপনি তো বাজারে বসেন, নির্মলবাবুকে দেখতে পাচ্ছেন? না না, কতদিন ধরে দেখতে পাচ্ছেন? ঠিক বলতে আমি তো নতুন এলাম আমি। কতদিন ধরে বসছেন এখানে? সপ্তাহখানি। এই এক সপ্তাহে দেখতে পেয়েছেন? না, ফলে এইভাবে দেখো, যারা এখানে বাজার করতে আসেন বা যারা বাজার দেন বা দোকানদার ব্যবসায়ী, তারাও কিন্তু এখানে বলছেন যে তারা দেখতে পান। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি না, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, অনেকে হয়তো কথা বলছেন না, আমরা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে যারা, আমরা বাজার থেকেও স্থানীয় মানুষজন তাদের কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম যে এই সেই বাড়ির, যে নির্মলবাবুর বাড়ি, তার ব্যবহৃত গাড়িগুলো ঠিক লাইন দিয়ে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এলাকার মানুষজন তাকে কিন্তু দেখতে পাচ্ছে না। তাহলে কোথায় গেলেন এই নির্মলবাবু? কোথায় গেলেন? কোথায় বেপাত্তা হলেন? কেনই বা তাকে দেখা যাচ্ছে না? তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন বলেই যে তাকে লুকিয়ে থাকতে হবে এমনটা তো নয়। একবার তো তাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তাদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু হঠাৎ করে দেখা গিয়েছিল একটু সঙ্গে থাকো। তুমি নির্মল ঘোষের পুত্রবধূর কথা বলছিলে যে বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও তাকে টোটোতে আজকে যেতে দেখা গেছে এবং এক প্রকার কি আড়াল করার চেষ্টা করছেন। একবার সেই মুহূর্তের ছবিটা দেখি। রোজ এসে সেম কোশ্চেনটা করার মানে ওনার সঙ্গে একটু দেখা করতে দাঁড়িয়ে থাকুন, আছেন বাড়িতে? যদি থাকার নামবেন। ওনার নামে তবে নতুন করে এফআইআর জানা নেই, হয়েছে আপনার জানি। এই যে ওনার নামে অভিযোগটা, যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে এই যে মানে তড়িঘড়ি দাহ করিয়ে দেওয়া জোর করে, এই নিয়ে আপনার কি বলবেন? কিছু আপনার বক্তব্য
দেখতে পাচ্ছি তার নির্মল ঘোষের বাড়ি থেকে বেরোলেন এবং তিনি যেটা বললেন যে প্রতিদিন একই কোশ্চেন কেন তাকে করা হচ্ছে, তিনি বাড়িতে আছেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত করলেন না এবং তড়িঘড়ি একটি টোটো ধরে বেরিয়ে গেলেন। সঙ্গে পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারও কি বক্তব্য সেটাও শোনাবো, কারণ তিনি যা হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার সরাসরি মফিজুলের কাছে ফিরবো। মফিজুল, তোমারই দেখানো প্রতিবেদন আমরা দেখালাম যে তুমি নির্মল ঘোষের পুত্রবধূ একেবারে স্পিকটি নট বেরিয়ে গেলেন সোজা শটান টোটোতে চড়ে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যে এই কেস রিওপেন হয়েছে, কাউকে ছাড়া হবে না, কাউকে টলারেট করা হবে না। এই পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত? দেখা তদন্ত শুরু হয়েছে, কারণ এই পার্টটা যে পার্টটাতে নতুন করে রাজ্য সরকার তারা কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে, এই পার্টে কিন্তু সিবিআই তদন্ত শুরু করেনি বা সিবিআইয়ের কাছে এই পার্টটা নেই যে কেন তড়িঘড়ি করে সেদিন এই কাদম্বিনীর দেহকে দাহ করা হয়েছিল এবং এই তড়িঘড়ি দাহ করার পেছনে কতগুলো পয়েন্ট তুমি মুখ্যমন্ত্রীর কথাতে শোনালে। প্রথমত হচ্ছে পরিবারের লোকজনের সই ছাড়া সেই দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল, পরিবারের লোকজন তার বাবা মায়ের অনুপস্থিতিতে এই কাদম্বিনীর দেহ কিন্তু দাহ করা হয়েছিল। এমনকি দাহ করার জন্য যে শ্মশানঘাটের একটা ন্যূনতম খরচ লাগে সেই খরচ পর্যন্ত পরিবারের কাছ থেকে নেওয়া হয়নি। তাহলে সেই খরচের টাকা কে দিয়েছিল, কারা দিয়েছিল, কেন দিয়েছিল, কী তাদের উদ্দেশ্য, কেনই বা তালিকায় সেদিন 3 নম্বরে থাকা সত্ত্বেও তার দেহকে 1 নম্বরে নিয়ে গিয়ে সেটা তড়িঘড়ি দাহ করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল এই নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জির, সেইটাই কিন্তু খুঁজে বের করতে চান। যে কারণেই কিন্তু রাজ্যের নতুন সরকার এই বিষয়ে নতুন কেস শুরু করে তদন্ত শুরু করেছে এবং এফআইআর রুজু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এই ঘটনায় পুলিশের একটা স্বতঃপ্রণীত মামলা রুজু হয়, এফআইআর হয়, সেখানে এই 3 জনের নামই এফআইআর করা হয়েছে। কিন্তু তারপর থেকেই তো কোনো রকমভাবে নির্মল ঘোষের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছেই না। তোমাকে আমি বাড়ির সামনে থেকে যেমন ফোন করে দেখালাম যে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ঠিক তেমনভাবে আমি একবার, যেহেতু তার বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাইনি, তাই আমি একবার তাকে ফোনে ধরার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমি একটু ছবিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখো নির্মল ঘোষের ছবি, অবশ্যই নির্মল ঘোষের ছবি। এটা হোয়াটসঅ্যাপ ডিপি, তার যে হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারে, তার ডিপিতে এই ছবি দেওয়া আছে। স্বাভাবিকভাবেই এটা যে নির্মল ঘোষের নাম্বার সেটা প্রমাণ করার জন্য আমি দেখালাম এবং এখান থেকে প্রথমে আমি তাকে হোয়াটসঅ্যাপ কল করার চেষ্টা করব, তারপর থেকে আমি এই নাম্বারে তাকে ফোনে ধরার আমি চেষ্টা করব যে আদৌ তার ফোনে কি পাওয়া যাচ্ছে, সেটা আমি তোমাকে শোনানোরও চেষ্টা করছি। আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন।
তুমি শুনতে পেলে যে বর্তমানে এই নাম্বারটা কোনো উপলব্ধ নেই এবং সেটা নট রিচেবল, অর্থাৎ এই নাম্বারটা তিনি কিন্তু সুইচ অফ করে রেখেছেন এবং সেখানে হোয়াটসঅ্যাপ কলও তার কাছে যাচ্ছে না, এমনকি নর্মাল কলে কল করলেই সেটা বলা হচ্ছে নট রিচেবল। ফলে নিজেকে লুকিয়ে রাখার এই যে আপ্রাণ চেষ্টা সেটা কিন্তু স্পষ্ট। সেটা কোথায় লুকিয়ে রেখেছেন? তিনি কি এই বাড়িতেই লুকিয়ে রয়েছেন? এই বাড়িতেই কি লুকিয়ে রয়েছেন, নাকি তিনি কোথাও বেপাত্তা হয়ে গিয়েছেন, লাপাতা হয়ে গিয়েছেন? পরিবারের তরফ থেকে তুমি পুত্রবধূর বক্তব্য শোনালে তিনি পরিষ্কার বলছেন যদি বাড়িতে থাকে তাহলে নামবে, আপনারা অপেক্ষা করতে থাকুন, সারাক্ষণ অপেক্ষা করুন। মানে এই যে মানে এড়িয়ে যাওয়া, তার মানে যার বিরুদ্ধে এত বড় মারাত্মক একটা অভিযোগ করা হচ্ছে তার সম্পর্কে কোনো তথ্য না দেওয়া, পরিবারের তরফ থেকে লোকানো, স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠে যায় তাহলে নতুন সরকার, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যে ঘটনার তদন্ত করতে তাদের বিরুদ্ধে পুলিশকে দিয়ে অভিযোগ করিয়েছেন তাহলে কোথাও সেই ঘটনার সত্যতা রয়েছে। যদি তাদের এই ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য না থাকতো, কোনো ষড়যন্ত্র না থাকতো, তড়িঘড়ি এই কাদম্বিনীর দেহকে দাহ করার পেছনে পরিবারের অনুপস্থিতি থাকা সত্ত্বেও কোনো ষড়যন্ত্র না থাকতো, তাহলে এই নির্মল ঘোষ যিনি এতদিনের একজন বিধায়ক তার সামনাসামনি হতে অসুবিধা কোথায়? বা কেনই বা তিনি নিজেকে লুকিয়ে রাখছেন, কেনই বা তার পরিবারের লোকজন এই বিষয়টি নিয়ে সরাসরি ফেস করছেন না? তার বাড়িতে এতক্ষণ ধরে আমরা তাকে কলিং বেল দিয়ে ডাকার চেষ্টা করছি, কেন ভেতর থেকে কেউ এসে একটা কোঅপারেট করছেন না? কেন? আমরা তো তাদের বক্তব্য জানার জন্য এসেছি, এখানে তো আর কোনো উদ্দেশ্য নেই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে সেই পরিপ্রেক্ষিতে তার বক্তব্য কি? তিনি যদি বাড়িতে না থাকেন পরিবারের অন্যান্য সদস্যদের বক্তব্য কি? মূলত তাদের তো একটা বক্তব্য থাকবে, কারণ এই অভিযোগটা তো নেহাতই কম নয় যে তড়িঘড়ি একটা ষড়যন্ত্র করে ডাক্তারি ছাত্রীর দেহকে দাহ করে দেওয়া পরিবারের অনুপস্থিতিতে, পরিবারের অনুমতি না নিয়ে। ফলে নিশ্চয়ই ষড়যন্ত্র ছাড়া এই ঘটনা কেউ ঘটাতে পারে না। ফলে সেই বিষয়টা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে তাদের পরিবারের তরফ থেকে নিশ্চয়ই বিষয়টি নিয়ে ফেস করা উচিত, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না। আমাদের নজর থাকবে সেদিকে, পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায়। ধন্যবাদ মফিজুল।